প্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি সারা বিশ্বের যে প্যান্ডেমিক চলছে সেই প্যান্ডেমিকের প্রেক্ষাপটে আমরা কথা বলবো দুজন অতিথির সাথে করোনার স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো এবং সে কারণে আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে দুজন স্বনামধন্য চিকিৎসক এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আমার ডানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং একই সাথে আমাদের অতিথি হিসাবে রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ। আমরা দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা কথা বলবো করোনার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এবং সেই কথা বলবার প্রেক্ষাপটের সময় আমি আমাদের আজকের অতিথি ডাক্তার এম এ আজিজ আপনার কাছে যেটি জানবার অভিপ্রায় ব্যক্ত করছি, এটি কিন্তু বহু মানুষেরই এখন প্রশ্ন দাঁড়িয়েছে যে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে, আমাদের এই যে আমরা আইডিসিআর থেকে একটি ব্রিফিং করা, তো সেই ব্রিফিংটা কেন বন্ধ হয়ে গেল। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আমাদের ভ্যাকসিন নাও লাগতে পারে এবং সেটার এক ধরনের বিশেষজ্ঞদের সমালোচনাও করেছেন। এই ধরনের মন্তব্য করা ঠিক নেই। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মৃত্যু হার নিয়েও কিন্তু এক ধরনের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে। কেউ বলছেন আসলে মৃত্যুর হার আরও বেশি, সংক্রমিত হওয়ার হার আরও বেশি, টেস্টের সংখ্যা কম হচ্ছে। এই সার্বিক প্রেক্ষাপট মিলিয়ে আপনি এই করোনাকালে আমাদের চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে সার্বিক ব্যবস্থাপনাও দেখি আমরা সার্বিকভাবে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক পদক্ষেপ নিয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থায় অনেক পদক্ষেপ নিয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেখি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসকরা অনেক অভিজ্ঞ, দক্ষ। প্রথম দিকে আমাদের চিকিৎসা পদ্ধতিগুলো সবগুলা চিকিৎসকরা জানা সম্ভব হয়নি এবং আমাদের না, পৃথিবীর কোনো দেশেই জানে না। এখন পর্যন্ত আপনার WHO গাইডলাইনে এখন পর্যন্ত স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে কোথাও কোনো দেশেই নেই। আমরা মনে করি যে এখন এই যে অক্সিজেনের যে চিকিৎসা পদ্ধতিগুলো বা হাইফুল রেজাল ক্যানোলা, বাইপেপ মেশিন, সিপেপ মেশিন, এই পদ্ধতিগুলো আগে ছিল না। তারপরে দেখেন এই ডেক্সোমেথারসনের চিকিৎসা, হাইপারমেকটিন কিংবা ডক্সিকেপের যে কম্বিনেশনের ট্রিটমেন্ট, রেমডেসিভির, এই পদ্ধতিগুলো প্রথম দিকে ছিল না। কিন্তু এই মুহূর্তে আমরা বলবো চিকিৎসা পদ্ধতি খুবই ভালো। আমাদের সরকার সর্বরকমভাবে সহযোগিতা করছে এবং দেখেন চিকিৎসার স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের সংকটের মোকাবেলার জন্য 2000 চিকিৎসক, নার্স, 4,500 নার্স নিয়োগ দিয়েছে এবং আরও অনেক টেকনোলজি নিয়োগের পথে আরও ডিক্লেয়ার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আরও চিকিৎসক, নার্স নিয়োগ হবে। সুতরাং চীন দেশের চিকিৎসক দল এসেও কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেছে এবং দক্ষ চিকিৎসকদের প্রশংসা করেছেন। আমরা মনে করি যে আলোচনা সমালোচনা তো আছেই, এতে কোনো সন্দেহ নেই। কারণ হলো যে দেখেন এই মহামারী সারা বিশ্বেই এটা স্বীকৃত যে সমন্বয়ের অভাব থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, দুর্নীতিও সব সারা বিশ্বে আছে। কিন্তু তারপরেও আমরা দেখব যে আমাদের দেশের সীমিত রিসোর্সের মধ্যে আমাদের উন্নতি কী হচ্ছে। আমাদের এই ভ্যাকসিনের কথা যেটা বললেন মাননীয় মন্ত্রী মহোদয়, যে কথাটা বললেন ভ্যাকসিন, আমি ওই প্রোগ্রামটাতে ছিলাম। ভ্যাকসিন আমাদের দেশে দরকার নাই কিংবা আমাদের লাগবে না, এটা কিন্তু বলেনি। উনি বলেছেন যে ভ্যাকসিন আসতে আরও সময় লাগবে। দেখা যাবে যে আমাদের ভ্যাকসিন যখন এসে বসলো করোনার অনেকটা অনেক কমে আসবে। সেই ক্ষেত্রে কতটুকু লাগবে ভ্যাকসিন। কিন্তু পাশাপাশি একই সাথে বলেছে যে আমরা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি, আমরা ভ্যাকসিন কোন দেশ থেকে আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি, আমরা দ্রুত আনার চেষ্টা করব। সার্বিকভাবে যদি আপনি দেখেন এই কোভিড-19 মহামারীর সার্বিক ব্যবস্থাপনায় সরকার অর্থনৈতিক কিন্তু যেটি হচ্ছে আজিজ ভাই, যে নিশ্চয়ই আপনারা যেটা বলছেন বা আমরাও মনে করি যে চিকিৎসা ব্যবস্থা আমাদের সকলের দ্বার প্রান্তে যাওয়া দরকার। করোনার এই প্যান্ডামিকের সময় হয়তো বা চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এই যে করোনার এই চিকিৎসা সামগ্রী নিয়ে একটা দুর্নীতি হয়ে গেল, কোভিড হাসপাতালের নামে আমরা দেখেছি যে শাহেদ কাণ্ড দেখেছি, আমরা জেকে গ্রুপের কাণ্ড দেখেছি। তো সে অবস্থার প্রেক্ষাপটে আপনি কি বলতে পারেন যে আমরা আসলে মানুষকে আশ্বস্ত করতে পারি কিনা? আমরা গতকালকেও দেখেছি সিলেটে মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে, চিটাগংও একই ঘটনা ঘটছে, ঢাকাও কিন্তু মনে করেন সরকারি হাসপাতালগুলোতে গিয়ে সেভাবে তারা তাদের উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। এখন রোগী হয়তো যাচ্ছে না, বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটা বড় সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না। তো সব মিলে আসলে এই জায়গাটাতে কীভাবে অ্যাড্রেস করবেন আপনি? এই যে বসুন্ধরা কনভেনশন সেন্টার, আরও অনেক আমাদের হাসপাতাল, ফিল্ড হাসপাতাল, অনেক বেসরকারি হাসপাতালও আমাদের চিকিৎসা ব্যবস্থার আওতায় নিয়ে আসছিল সরকার।
বাইরের দেশগুলোতে যদি চিন্তা করেন, উন্নত অনেক দেশ যাদের তারা ইকোনমিক্যালি খুব সাউন্ড এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, তারাও কিন্তু এই করোনার ধাক্কায় তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর, তারাও কিন্তু হিমশিম খাচ্ছিল। তাদের দেশের চিকিৎসা পদ্ধতিও সমস্যা ছিল, পিপিরও সমস্যা ছিল, ইভেন দাফন করার ক্ষেত্রেও ম্যানেজমেন্টের সমস্যা ছিল। সেই প্রেক্ষাপটে সরকার সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে ফিল্ড হাসপাতালগুলো আরও বেসরকারি হাসপাতাল নিয়েছে, সেগুলো আমাদের লাগে নাই, বসুন্ধরা হাসপাতাল ইউজ করার প্রয়োজন হয় নাই। কিন্তু সেই এখনকার প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, সংক্রমণের হার কমে আসছে, আমাদের সুস্থতার হার অনেক বেশি বেড়েছে। সুস্থতার হার 38 থেকে 42 ছিল অনেক দিন, এখন কিন্তু 57-58-এর ঘরে চলে আসছে, 59-এর কোঠায় চলে আসছে। মৃত্যুর সংখ্যা কিন্তু কম, ডেফিনেটলি কম বলতো বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমাদের দেশে মৃত্যুর হার কম। সুতরাং সেই প্রেক্ষাপটে আমরা মনে করি যে এখন হাসপাতালগুলা খালি এই কারণেই যে এখন সংক্রমণের হার কমে আসছে, লোকজন আক্রান্ত কম হচ্ছে, মানুষ কনসাস, মানুষ টেলিমেডিসিন অ্যাকসেপ্ট করছে, তারা এখন আগের চেয়ে সাহসও পেয়েছে এবং তারা টেলিমেডিসিনে করে চিকিৎসা, ডাক্তাররাও কিছু এখন সরাসরি চিকিৎসা প্রদান করছে দেখতে পাচ্ছেন। জি, প্রায় 17,500 চিকিৎসক টেলিমেডিসিন। আপনার সাথে কিন্তু একটা মৃত্যুহার নিয়ে একটা কথা বলেছেন, সেটা নিয়ে আপনার কাছে ফিরে আসবো আমি। শুনলেন আমাদের ডাক্তারদের নেতা, এবং তিনি সবসময় কিন্তু চিকিৎসকদের যে কল্যাণ, সেই কল্যাণে থাকেন। আপনি ড্যাবের সভাপতির কাছ থেকে শোনার পরে, ড্যাবের সভাপতি হিসেবে আপনি কি মনে করেন, যেটি বললেন যে মৃত্যুহার আমাদের কম, আমাদের সংক্রমণের সংখ্যা কমে আসছে, আমাদের ফিল্ড হাসপাতালগুলো এখন ব্যবহার করার দরকার হচ্ছে না, এবং দুর্নীতির কথা যেটা বললেন সেটা সব জায়গায় রয়েছে, বাংলাদেশও হয়তো তার কিছু একটা খণ্ডিত চিত্র রয়েছে। তো সার্বিক অবস্থার মধ্যে দিয়ে আপনি কীভাবে দেখছেন আমাদের চিকিৎসা ব্যবস্থাকে? আমি আজিজ ভাইয়ের সাথে, বিনয়ের সাথে কিছু দ্বিমত পোষণ করছি। কারণ আপনি কোনো বক্তব্য যখন আমরা দেই, সেটা কিন্তু আমাদের কি বলে ডাটা বেস বক্তব্য হওয়া দরকার। তো আপনার ডাটা কি বলে, আমাদের পরিসংখ্যান কি বলে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকেও যদি দেখেন, আজকে 46 জন করোনা আক্রান্ত মারা গেছেন সরকারি হিসাব মতো। আপনি যদি সংক্রমণের হার ধরেন, জুন মাসে যা ছিল এখনও তাই আছে আক্রান্তের হার। আর যদি আক্রান্তের হার একই থাকে, যদি মৃত্যু হার আজকে বেশি 1.34% আজকে, তার মানে আমাদের দেশের সংক্রমণের ধারাটা কিন্তু বাড়ছে। কিন্তু সরকারি কর্তৃপক্ষ বলছে যে করোনা নিয়ন্ত্রণে, এবং আমাদের মাননীয় মন্ত্রী সাহেব উনি বললেন যে আমাদের ভ্যাকসিন নাও লাগতে পারে, হুইচ ইজ ভেরি রেডিকুলাস। কারণ করোনা সারা বিশ্বে একটি আতঙ্কের নাম, আপনি জানেন। এবং উন্নত বিশ্বে যেখানে সার্বিক সমস্ত ব্যবস্থাপনা আছে, সেখানেও তারা বিলিয়ন ডলার্স দে আর স্পেন্ডিং ফর ভ্যাকসিনস। আমেরিকাতে ওদের পপুলেশন 330 মিলিয়ন, ওরা অলরেডি 800 বিলিয়ন ডোজ ভ্যাকসিনের জন্য ওরা প্রি বুক করেছে কোম্পানিগুলির সাথে। 800 মিলিয়ন ডোজ, ওদের পপুলেশনের 3 ডবল ডোজ অলরেডি বুক করেছে। এবং সেম থিং ইজ গোয়িং অন এভরিওয়্যার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি দেখেন, ভারতে প্রায় 6-7টা আপনার সেটি বাংলাদেশের প্রেক্ষাপট তো আমেরিকার মতো নয়। বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনার নিশ্চয়ই এটি স্বীকার করতে হবে যে আমাদের সংক্রমণের সংখ্যা যদিও বলেন আপনি বাড়ছে আপনার ডাটাতে, কিন্তু আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাই, সেই তুলনায় তো আমরা অনেক স্বস্তিতে আছি। স্বস্তিটা যদি বলেন যে আমাদের দেশের মানুষের যে সহ্য ক্ষমতা 1 নাম্বার, সেটার কারণে হয়তো আমরা কিছুটা স্বস্তিতে আছি। যে আমেরিকাতে আপনার এই করোনা ভাইরাসে আক্রান্তের পরে যে মৃত্যুহার ছিল, তার চেয়ে বাংলাদেশে আমাদের মৃত্যুহার কম, বিকজ অফ দি ন্যাচারাল রেজিস্ট্যান্স অফ দি পুয়ার পিপল অফ দ্য কান্ট্রি। আমাদের দেশে আপনি যদি মৃত্যুর পরিসংখ্যানটা নেন, যে মৃত্যু হয়েছে 3,800 সামথিং, এর ভিতর উচ্চবিত্তের হার হলো প্রায় 90%। গরিব, রিক্সাওয়ালা অথবা কৃষক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, ইটস ভেরি রেয়ার। তাতে বোঝা যায় যে দিস পিপল যারা দিন আনে দিন খায়, পেটে ভাতে আছে, তাদের যে কোনো কারণেই হোক এক ধরনের ন্যাচারাল রেজিস্ট্যান্স টু দিস ভাইরাস দে হ্যাভ, এবং যার কারণে তাদের মধ্যে মৃত্যু কম, এবং সেইটাই একমাত্র স্বস্তির জায়গা আমাদের। না হলে আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যের যে অবস্থাটা, তাহলে আমাদের রাস্তাঘাটে আমাদের লাশ পড়ে থাকতো। আমরা কথা বলছিলাম যে শাহেদ জেগি গ্রুপের যে বিষয়টা, এখন আপনাদের পক্ষ থেকে বারবার এগুলি বলা হয়, কিন্তু আমরা তো দেখেছি যে সরকার এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছে, সরকার কোথাও কোনো ছাড় দিচ্ছে না, তিনি স্বাস্থ্যের ডিজিকে সেখান থেকে রিজাইন করতে হয়েছে। তারপরেও কি জন্য আপনাদের ফোরাম থেকে বা আপনাদের থেকে বলা হয় যে দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে, এখানে টেন্ডার দুর্নীতি হচ্ছে এই স্বাস্থ্যের? বেসিক্যালি আমরা তো মূল জায়গায় হাত দিচ্ছি না,
আপনার দুর্নীতির যে মূল, আপনি যদি ক্যান্সার আক্রান্ত যে মূল টিস্যু আছে সেটাকে আপনি রিমুভ না করে আপনি যদি পার্শ্ববর্তী জায়গাগুলি রিমুভ করেন, সোর্সটাকে যদি আপনি রিমুভ না করেন, তাহলে তো আপনার এই রোগটা সারবে না। সেই দিক দুর্নীতির যে মূল জায়গা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের কাউকে তো ডিজি সাহেব ইজ এ স্কেপ গোট। আজকে আবুল কালাম আজাদ ইজ এন স্কেপ গোট। আমি বলবো শাহেদ একটা ছোট্ট টিপ অফ দ্য আইসবার্গ, দের আর লট অফ শাহেদ। আপনারা দেখেছেন যে আফজাল ডিজি অফিসে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম ডিজি অফিসে শয়ে শয়ে আফজাল আছে, যাদের কারণে আজকে পুরো স্বাস্থ্য খাত আপনার দুর্নীতিগ্রস্ত। তাদের তো ধরা হচ্ছে না, যে দুই একটা সারফেসে আসছে তাদেরকে হয়তো শাস্তির আওতায় আনা হচ্ছে, এবং তারা হয়তো স্কেপ গোট আমি বলবো সিচুয়েশন থেকে বের হয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আপনার কাছে আবার আসবো। আসবে একটুখানি, যেটা আমরা কিন্তু উদাহরণ দেওয়ার সময় বলি যে আমেরিকার উদাহরণ, ইউরোপের উদাহরণ আমরা দেই, তাদের থেকে মৃত্যু হার আমাদের কম। আমরা কেন ভিয়েতনামের উদাহরণ দেই না? আমরা কেন শ্রীলঙ্কার উদাহরণ দেই না? আমরা কেন নেপালের উদাহরণ দেই না? আমরা কেন মায়ানমারের উদাহরণ দেই না? তাদের তো মৃত্যু হার অনেক কম। তারা যখন এই সংক্রামিত হওয়া শুরু হয়েছে সেই সময় ডে 1 থেকেই তারা কিন্তু স্টেপ নিয়েছে। আমরা যে কারণে হোক, আমরা কোনো কারণে আমাদের সেই স্টেপ নিতে আমাদের দেরি হয়েছে। তো সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যেটি ড্যাবের সভাপতি বললেন যে আমাদের শুধুমাত্র ছোট চুনোপুটিরাই কিন্তু এখানে ধরা পড়ছে দুর্নীতিতে। তো মূল জায়গাটা, ক্যান্সারের মূল টিস্যুটাকে কিন্তু আপনারা বা আমরা কি কারণে বের করতে পারছি না? আপনার আগের প্রথম প্রশ্নে আসি। দেখুন, ভিয়েতনাম যে সমস্ত দেশের নাম বললেন, সেই সমস্ত দেশের জনসংখ্যা, পপুলেশন ডেন্সিটি, তাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা, তাদের ইকোনমিক রিসোর্স সব মিলেই কিন্তু আপনার চিন্তা করতে হবে। তাদের দেশের ভৌগোলিক অবস্থান সেটা চিন্তা করে আজকে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান রিজনের বিভিন্ন দেশে বিভিন্ন আচরণ কোভিড-19-এর। ইভেন পাশের দেশ ভারতে দেখেন, ভারতের অনেকগুলো প্রদেশ, কয়েকটা প্রদেশে যেভাবে আক্রান্ত হচ্ছে সব প্রদেশে কিন্তু হচ্ছে না। সুতরাং এই ভাইরাসের গতিবিধি আমেরিকা, ইউরোপ এক ধরনের, সাউথ ইস্ট এশিয়া এক ধরনের, এবং এই আমাদের ভূখণ্ডেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। এইটার আসলে কোনো রিসার্চ নাই, এটার সম্বন্ধে কেউ জানেও না। আর চিকিৎসা পদ্ধতি যেমন কারো জানা নাই, এই সম্বন্ধে রিসার্চও নাই। যে ভাই যেটা বললেন যে এই আমাদের দেশের ন্যাচারাল ইমিউনিটি কিংবা আমাদের রেজিস্ট্যান্সের যেটা বলেন, এই সম্বন্ধেও পৃথিবীর কোথাও কোনো রিসার্চ নাই, সার্ভে নাই, WHO-র কোনো সার্ভে নাই। সুতরাং এটা নিয়ে আসলে আমরা উপস্থাপন করাটাও আমার মনে হয় ঠিক না। আপনি একটু আগে মৃত্যুর হার যেটা বললেন, মৃত্যুর হারটা দেখেন, এখন মৃত্যুর হার গেছিল 1.2789, এখন মৃত্যুর রেট আরও পার্সেন্টেজ আরও বেড়েছে 1.3334। এইটার কারণটা হলো আপনার রেটটা কীভাবে গাণিতিক হার আসে, যে মোট মৃত্যুর সংখ্যা ডিভাইডেড বাই শনাক্তের সংখ্যা ইন্টু 100, এটাতে কাউন্টটা হয়। সেই ক্ষেত্রে যেহেতু মানে আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে, উপরে মৃত্যুর একই রকম একটা লাইনে আছে, সেই ক্ষেত্রে কিন্তু মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। সেটা কি টেস্ট কম হওয়ার কোনো কারণ আছে? আমি বলি হ্যাঁ, টেস্টটাও কম হচ্ছে। টেস্টটা কম হচ্ছে কিভাবে দেখেন, টেস্টটা কম হচ্ছে যেমন আমরা আগে এই ছুটির সময় যারা ছুটি হয় তাদের তৃতীয়বার টেস্টটা করা হতো। প্রত্যেক দিন 1,500 থেকে 2,000-এর মধ্যে ছুটি হচ্ছে হাসপাতাল থেকে, এরা কিন্তু টেস্ট করছে না। এই রোগীর সংখ্যাটা যদি ওই শনাক্তের এই পরীক্ষার সংখ্যা অ্যাড হতো, এরা তো নেগেটিভ হতো, তখন কিন্তু এটা কমে আসতেছে। এটা যদি অ্যাড হয়, মানে যারা ছুটি হয়ে যাচ্ছে, এটা অ্যাড হলেই ওই শনাক্তের সংখ্যা কমে আসতো। সুতরাং এই জায়গাটা আমাদের বুঝতে হবে। টেস্ট নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কম টেস্ট হওয়ার কথা বলা হচ্ছে। শুনে, প্রথমে 35 সেন্টারে যে টেস্ট হতো, এখন 85-86টা সেন্টারে টেস্ট হচ্ছে, একই রকম হচ্ছে। আমাদের ব্যাপারটা আমাদের গভীরে যেতে হবে, বুঝতে হবে যে এখন সংক্রমণের সংখ্যা কমে আসছে। মানুষ এখন খুব কনসাস, তারা টেলিমেডিসিন সার্ভিস নিচ্ছে, ঘরে বসে চিকিৎসা করছে। সুতরাং এই জায়গায় তারা হাসপাতালে যাওয়া লাগছে না। চিকিৎসা ব্যবস্থা উন্নতি হওয়ার পরে এখন রুগীরাও আস্থার সাথে চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছে। সুতরাং এই প্রেক্ষাপটে টেস্টের সংখ্যাটা কম, কিছুটা এই বন্যার কারণে হয়েছে, ঈদের কারণে হয়েছে। সুতরাং এই জায়গাটা আসলে আমাদের বুঝতে হবে যে কী কারণে টেস্টটা কমছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি পাশের দেশের সাথে যদি চিন্তা করেন, আমাদের প্রত্যেকটা সূচকে আমরা কিন্তু বাংলাদেশের অবস্থা ভালো। তবে এই ভালো আমাদের আত্মতুষ্টিতে ভোগা যাবে না। যে কোনো সময় এই সংক্রমণ সেকেন্ড ওয়েভ বিভিন্ন দেশে আসছে, আমাদের দেশের সেকেন্ড ওয়েভ আসতে পারে। জি ডাক্তার হারুন, আপনি যেটা বলছিলেন যে
আপনি ক্যান্সারের মূল টিস্যুতে আপনি ধরতে পারছেন না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সরকারের নানা অঙ্গ, নানা প্রতিষ্ঠান কিন্তু এখানে যেমন র্যাব অভিযান করছে, আপনাদের হাসপাতালগুলোতে র্যাব অভিযান করে সেখানে নানা রকম করেছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনারা কি সমালোচনার জন্যই সমালোচনা করছেন, না আসলে বাস্তবমুখী কোনো অবস্থানকে আমরা তুলে ধরবার চেষ্টা করছেন? শুধু সমালোচনার কথা হয়তো তাহলে তো কথা ছিল না, কিন্তু আপনি যদি পরিসংখ্যান, আবারও আমি পরিসংখ্যানে যাব, টেস্টের কথা আপনি বলেছেন, বাংলাদেশ বর্তমানে আক্রান্ত দেশগুলির মধ্যে সর্বনিম্ন টেস্ট করেছে। আমাদের প্রতি 10 লক্ষ লোকের বিপরীতে আমাদের টেস্টের সংখ্যা 7,580। যে জায়গায় নেপালের মতো দেশ 25,616টা টেস্ট করেছে প্রতি 10 লক্ষ লোকে। আর উন্নত বিশ্বে ইউএসের কথা তো বাদই দিলাম, অ্যারাউন্ড 2 lakhs per 10 lakhs পিপল। এবং এই টেস্টটা সব জায়গায় ফ্রি। আমরা কি করলাম, টেস্টের সংখ্যা একেবারে কম, টেস্টের উপরে মানুষের আস্থা নাই, কারণ এই রিজেন্টের শাহেদের মতো এবং এই যে আরেকটা মহিলা সাবরিনা জিকে, তাদের কারণে আস্থা কমে গেল। তারপরে আমরা আবার টেস্টের একটা সরকারি মূল্য নির্ধারণ করলাম, 500 টাকা বাসায় গেলে, 200 টাকা আপনার যদি আপনি সরকারি জায়গায় যেখানে অনেক হয়রানি করে টেস্ট করতে হয় সেখানে। তো আপনার যে দেশের মানুষ দুবেলা ভাত খেতে পায় না, সে 200 টাকা অথবা 500 টাকা দিয়ে টেস্ট করাবে? হি ক্যানট বাই হিজ ফুড। তার তো খাওয়া কিনা, খাদ্য কিনা অনেক বেশি জরুরি দেন করোনার টেস্ট করানো। আমরা এটা ফ্রি করা উচিত ছিল, কিন্তু আমরা ফ্রি করি নাই, আমরা উল্টো মূল্য নির্ধারণ করলাম। সরকারের এটা সমালোচনার পরে কিন্তু সরকার গতকালকে আমি দেখলাম যে ওনারা এটা আবার মূল্যটা পুনর্নির্ধারণ করেছে। এটা 500-র জায়গায় 300 আর 200-র জায়গায় 100 করেছে। তার মানে কি, দ্য ডিসিশন হোয়াট দে টুক ইট ওয়াজ নট কারেক্ট, তারা রিয়েলাইজ করছে। এরকম অসংখ্য সিদ্ধান্ত আমরা বলেছিলাম যে পিসিআর টেস্টটা প্রাইভেটলি আপনার সব জায়গায় ছড়িয়ে দেন, ইউ রিকোয়েস্ট দি প্রাইভেট ডায়াগনস্টিক, যে আপনারা কম পয়সায় এটা চেষ্টা করেন। প্রাইভেট ডায়াগনস্টিকগুলি তো লক্ষ লক্ষ টাকা আর্ন করেছে সারা জীবন, এবার একটু সার্ভিস দেখ জনগণকে। সরকার চাইলে কিন্তু সবই সম্ভব ছিল, কিন্তু প্রথম দিকে এটা উদ্যোগ নেওয়া হয়নি। পরে বেসরকারীকরণ করা হলো, কিন্তু মূল্য নির্ধারণ করা হলো 4,500 থেকে 5,500, যেটা আরও বেশি আপনার শুধুমাত্র উচ্চবিত্তের সুবিধার জন্য এই জিনিসটা হলো। গরিব মানুষ কিন্তু এর থেকে কোনো বেনিফিট পায় নাই। এখন বিভিন্ন কারণে মানুষের এই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থাহীনতার কারণেই কিন্তু আজকে মানুষ আর এই যে হাসপাতালমুখী হচ্ছে না। হাসপাতালগুলি খোলা, কিন্তু রুগী যাচ্ছে না সেখানে। আর আরেকটি কথা, যেটা আইস ভাইয়ের সাথে আমি কিছুটা একমত, যে টেলিমেডিসিনের উপরে এক ধরনের মানুষের আস্থা কিন্তু এখন ফিরে এসছে, যার কারণে মানুষ টেলিফোনে, যেহেতু হাসপাতালে গিয়ে সেবা পাচ্ছে না, বরঞ্চ হেনস্থা হওয়ার চেয়ে টেলিফোনেই সেবা নেই, দেখি যদি ভালো থাকা যায়। এই হিসাবেও কিছুটা সংখ্যক হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা। আচ্ছা ভাই, একেবারে সর্বশেষ আলোচনার মধ্যে দিয়ে আসি, যেটি আপনি মৃত্যু হারও কম আপনি বললেন, টেস্টের সংখ্যা বললেন উপযুক্ত আছে, যেটি অবশ্য আমাদের হারুনুর রশিদ ভাই তিনি এটা বললেন যে না, আমাদের বাংলাদেশে টেস্টের সংখ্যা অন্যান্য দেশগুলোর তুলনায় একেবারে সর্বনিম্ন অবস্থা রয়েছে। কিন্তু মৃত্যু হার নিয়ে আপনি দেখেন, আমরা প্রায় সময় পত্রপত্রিকায়, টেলিভিশনে যে খবর দেখি, সেখানে করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, এবং দেখা যায় করোনায় মারা গেছে কি না মারা জানি না, হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছেন। একটা হার্ট অ্যাটাকের সার্টিফিকেট নিয়ে অটোমেটিকলি করোনা হলে তো শেষ পর্যায়ে হার্ট অ্যাটাক হতেই পারে, আপনারা চিকিৎসক মানুষ আরও ভালো বলতে পারবেন। তো এই যে মৃত্যুহারের কম বেশি করার মধ্যে কি কোনো এখানে রাজনৈতিক কোনো কিছু আছে কিনা? আপনারা মিডিয়ার লোক, আপনাদের সামনে তো এটা বলার অপেক্ষা রাখে না। এখনকার মিডিয়ার যে শক্তিশালী অবস্থান, এবং আপনাদের মিডিয়াকে ধন্যবাদ জানাই, এই সময়ে আপনারা যে সার্ভিস দিয়েছেন, এই সময়ে এই মৃত্যু নিয়ে সরকার কোনো আলোচনার সমালোচনার সম্মুখীন হবে এটা আমার কাছে মনে হয় না। যে কোনো জায়গায় বাংলাদেশে মৃত্যু হচ্ছে, সেখানেও আপনাদের চোখ আছে, আপনাদের ক্যামেরা আছে, সুতরাং এটা সম্ভব না। আমি আপনার আগের প্রশ্নটা আসছি, দুর্নীতির কথাটা যেটা বলছিলেন, রিজেন্ট সাবরিনার কথা যেটা বলছিলেন, দেখুন দুর্নীতি এই রিজেন্ট কিংবা জেকেজি, এইগুলো একদম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের মধ্যে 2টা ছোট প্রতিষ্ঠান। বাংলাদেশে অনেক শত শত প্রতিষ্ঠান করোনার কাজ করেছে, এই ছোট্ট 2টি প্রতিষ্ঠান তারা দুর্নীতি করেছে। আমাদের দেখার ব্যাপার সরকার এই দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করছে কিনা, সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা। সরকার কিন্তু প্রশ্রয় দিচ্ছে না, তাদেরকে ধরছে, তাদের নিজস্ব সোর্সে ধরছে। টেস্টের ভিতরে অনাস্থা তৈরি হয়ে গিয়েছে না। দেখুন, আপনার নৌকার মধ্যে বাবুকে জিজ্ঞাসা করা হলো মাঝি, যে বাবু তুমি সাঁতার জানো কিনা? সে সবই জানে, সে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু সাঁতার জানে না। তো মাঝি বলল তার 16 আনাই বৃথা। আমি যেটা এই দুজনের মধ্যে দুর্নীতি করেছে, এটা তো আপনার সাগরের মধ্যে একটি জলকণা, সুতরাং সেখানে সরকার তো সেটাও ছাড় দিচ্ছে না, সেটাও তো ক্ষতি যাওয়াটা তো হয়ে গিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো যাদের ক্ষতি হয়েছে সেটা তো হয়েছে,
কিন্তু আমরা দেখবো যে সরকারের এখানে আন্তরিকতা আছে কিনা, সদিচ্ছা আছে কিনা, সরকার সেগুলো প্রশ্রয় দিচ্ছে কিনা। দুর্নীতির ব্যাপারে তো সরকারের জিরো টলারেন্স। এখন এটা আমরা জোর গলায় বলতে পারি যে সাবেক প্রধান বিচারপতি সরকারের প্রটোকলে চতুর্থ পদ, তাকেও কিন্তু দুদকের ওয়ারেন্টে ইস্যু হয়ে গেছে। সুতরাং এইখানে আমরা দেখবো দুদক এখন অনেক শক্তিশালী এবং সরকারেরও সে ব্যাপারে প্রশ্রয় দিচ্ছে না। জি, নিশ্চয়ই। হারুন ভাই, আপনার কাছে সর্বশেষ সেটি আমরা শুনলাম যে আসলে সরকার, রাষ্ট্র সর্বক্ষেত্রে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন দুর্নীতি দমন করে। তারা চিকিৎসা ব্যবস্থার যে ভঙ্গুর কথা বলা হয়েছে, প্রথম দিকে একটা মিসম্যানেজমেন্ট সব দেশেই ছিল, আমাদের দেশে ছিল, কিন্তু এখন সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে। তো সেই জায়গার অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যতে এখন যেভাবে চিকিৎসা চলছে, যেভাবে কোভিড এবং নন কোভিড করার জন্য একটা আমরা প্ল্যান দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে টেস্টের ফি বললেন আপনি কিছুটা কমানো হয়েছে। তো একটা স্বস্তির জায়গা তো আমরা খুঁজে পাচ্ছি, সেই স্বস্তির জায়গাটাকে আপনি কি দেখেন? এই চিকিৎসা ক্ষেত্রে এক ধরনের সার্বিক প্রাথমিক দিকে যে অব্যবস্থাপনা ছিল, তার থেকে এই করোনা চিকিৎসায় চিকিৎসকরা কিছুটা অভিজ্ঞতা লাভ করেছে এবং একটা স্বস্তির জায়গায় চিকিৎসকরা যাচ্ছিল। ঠিক সেই সময় একটা প্রজ্ঞাপন জারি করলো স্বাস্থ্য মন্ত্রণালয় যে এই চিকিৎসা সেবায় যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা জড়িত থাকবেন তাদেরকে 10 দিন, যেই দিন ডিউটি করবেন সেই 10 দিন এবং ডিউটির পরবর্তী 14 দিন, মোট 24 দিন তারা একটি হোটেলে অবস্থান করবেন পরিবার থেকে বিচ্ছিন্ন, এবং টেস্ট করার পরে তারা নেগেটিভ হলে তারা বাকি 6 দিন তারা পরিবারের সাথে দিন যাপন করবেন, আবার তারা ডিউটিতে ব্যাক করবেন ফর অ্যানাদার 10 ডেজ। তো এই ইয়েতে আমাদের চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীরা অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে এই প্রজ্ঞাপন দিয়ে বলা হলো যে এটা অপচয় এবং এই টাকা খরচ করা যাবে না, এটা বাতিল করা হলো। এখন যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই চিকিৎসা সেবা দিচ্ছেন, তারা এখন চিকিৎসা সেবা দিয়ে বাসায় যাচ্ছেন। যার বাসায় আলাদা রুম নাই, যার বাসায় আপনার বৃদ্ধ বাবা মা আছে, আপনি চিন্তা করেন সেই স্বাস্থ্যকর্মী অথবা সেই চিকিৎসকের অবস্থানটা কী? সে তো স্বস্তিমতো চিকিৎসা দিতে পারবে না। একটা চরম একটা নৈরাজ্যকর অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে, এটা আজিজ ভাইও জানে। হাসপাতালগুলিতে যারা এই চিকিৎসায় ইনভলভড আছেন, দে আর প্যানিকড। আমি জানি চিকিৎসক যিনি হাসপাতাল থেকে যে উনি বাসায় যান না, কারণ বাসায় ওনার বৃদ্ধ বাবা মা আছেন, নিচে গার্ডের রুমে থাকেন, উনি গার্ডের রুমে অবস্থান করেন এবং ওই বাথরুম ব্যবহার করেন, কারণ ওনার দ্বারা ওনার বাবা মা যেন আক্রান্ত না হয়। আজকে এই অবস্থা কিন্তু একটা ছোট্ট সিদ্ধান্ত, সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্নভাবে ব্যয় হচ্ছে, বিভিন্নভাবে চুরি হয়ে যাচ্ছে। এই স্বাস্থ্যখাতে কয় টাকা বেশি খরচ হতো এদেরকে রাখতে গেলে। এই যে এইটা এক ধরনের অব্যবস্থাপনা এবং এবং এক ধরনের সিদ্ধান্ত, আমি বলবো যে অপরিপক্ক সিদ্ধান্ত, যার কারণে স্বাস্থ্যখাত কিন্তু বারবার সাফার করছে। এবং একই অবস্থা এই যে কোভিড নন কোভিড সময় মতো এই সিদ্ধান্ত না নেওয়ার ফলে আপনি দেখেন যে রুগীটার হার্ট অ্যাটাক হয়েছে, আমার হার্ট অ্যাটাকের জন্য ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, নাকি আমার করোনার জন্য হচ্ছে, এইটা নির্ণয় করতে গেলে আপনার করোনা টেস্ট করা লাগবে। সেই করোনা টেস্টের ফ্যাসিলিটিস কিন্তু এখনও এই মুহূর্তে যদি আপনি খুব দ্রুত ইমার্জেন্সি করতে চান আপনি পারবেন না। তার মানে হার্ট অ্যাটাক হয়েছে, আপনি চিকিৎসা নিতে যাবেন, করোনা টেস্ট যদি আপনার না থাকে, আপনার হাসপাতাল বলবে ভাই আমার এখানে আপনার চিকিৎসা হবে না, আপনি করোনা হাসপাতালে যান। এই যে ভোগান্তি, বহু রুগী আপনারা জানেন যে অ্যাম্বুলেন্সে মারা গিয়েছেন, যেহেতু টেস্ট করানো যায় নাই। করোনা হাসপাতালও তাকে নেয় নাই, আপনার হার্ট হাসপাতালও নেয় নাই। করোনা হাসপাতাল তাকে নিবে, কিন্তু আপনার অন্য হাসপাতালে নন কোভিড পেশেন্টস আর রিয়েলি সাফারিং শয়ে শয়ে রুগী আছে যারা অপারেশনের জন্য ঘুরছে বিভিন্নভাবে। আমরা সেটা প্রত্যাশা করেন, আমরা চাই যে প্রত্যেকেই চিকিৎসা পাক। আমি অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। যে প্রেক্ষাপটে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের করোনায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করলাম। তবে সেটা যাই হোক না কেন, আলোচনা সমালোচনা থাকবেই, এবং সে আলোচনা সমালোচনার মধ্যেও আমরা মনে করি আমাদের জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারকে তাদের যে প্রয়োজনীয় ভূমিকা, সেই ভূমিকা পালন করতে হবে। মানুষ তার বেঁচে থাকবার যে অধিকার রয়েছে, তার চিকিৎসা পাবারও কিন্তু সেই অধিকার রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, সরকার নির্ধারিত যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি আপনারা মেনে চলবেন। আপনারা প্রয়োজন অনুযায়ী ঘন ঘন আপনাদের যে হাত ধোবার সেই হাত ধোবেন, মাস্ক ব্যবহার করবেন, নিরাপদভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে ফিরবেন, এবং আপনাদের সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেই শারীরিক দূরত্ব বজায় রেখে আপনারা আপনাদের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন, এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। যে কথা
কেউ বলেনি দেখবার আবারও আমন্ত্রণ জানিয়ে পরবর্তী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।